পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। বাংলায় বলছে পারমুটেশনকে বিন্যাস আর কম্বিনেশনকে বলছে সমবায়। আমি আর একটু সিম্পলিফাই করে দিচ্ছি যে ওয়ার্ডটা সহজে খুব বুঝতে সুবিধা হবে। বিন্যাস বা পারমুটেশন বলতে বোঝায় হলো অ্যারেঞ্জমেন্ট, মানে সাজানো। ভাব তোরা এইভাবে বসে আছিস, তোদেরকে যদি একটু অন্যভাবে সাজিয়ে বসে, এরকম কত রকম ভাবে সাজানো যেতে পারে কতগুলো বস্তুকে বা কতগুলো ব্যক্তিকে, সেটাই হলো আমরা পারমুটেশনে শিখতে চাই, অ্যারেঞ্জমেন্ট। ক্লিয়ার? আর কম্বিনেশন মানে হলো সমবায়, সেটা মানে তুই বুঝবি হলো সিলেকশন, মানে নির্বাচন। আর তোরা এতজন বসে আছিস, তাদের মধ্যে থেকে আমি দুজনকে সিলেক্ট করবো কোনো একটা পারপাস বা কোনো একটা কাজের জন্য, ঠিক আছে? এরকম কত রকম দুজনকে সিলেক্ট করতে পারি। সাপোজ ওদের দুজনকে করলাম, সাপোজ ওদের দুজনকে করলাম, বা ছেলেদের থেকে একজনকে করলাম, মেয়েদের থেকে একজনকে করলাম, এরকম বিভিন্ন রকম হতে পারে। এবং কত রকমের নির্বাচন হতে পারে বা সিলেকশন হতে পারে, সেটা আমরা শিখবো হলো কম্বিনেশন। এই বেসিক ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এট ফার্স্ট? ঠিক আছে। তো একদম আমি বলবো যে সংক্ষিপ্তকরণটা খুলে ফেল। আমাদের আজকে ফার্স্ট টার্গেট হলো পারমুটেশন টার্গেট, বিন্যাস। ঠিক আছে? তো এট ফার্স্ট যেটা আগে আমাদের জানতে হবে, এটা অলরেডি তোরা জেনেছিস, সেটা হয়তো দ্বিপদ চ্যাপ্টারে জেনেছিস, ঠিক আছে, বা অন্য কোনো জায়গাও লিখেছে। সেটা হলো n ফ্যাক্টরিয়াল। এটার সূত্র কি হয় বল, নিজেরাই বল কি হয়? n-2 এরকম করে গুণ করতে করতে কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত যাবে। এটা হলো আমাদের n ফ্যাক্টরিয়ালের সূত্র। সাপোজ যদি আমরা বের করতে চাই যে 5 ফ্যাক্টরিয়াল কি হবে, তার মানে কি বোঝাচ্ছে 5 ফ্যাক্টরিয়াল মানে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, মানে কত হচ্ছে? 120, তাই তো? 5 ফ্যাক্টরিয়াল মিন্স 120 কে বোঝাচ্ছে। এরকম ভাবে যে কোনো সংখ্যার আমরা একটা ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করতে পারি, সেটা এই সূত্রের সাহায্যে। ওকে? এবং তার পাশাপাশি আরেকটা জিনিসকে আমাদের মনে রাখতে হবে, একটু স্পেশাল একটা ফর্মুলা হিসেবে, যে 0 ফ্যাক্টরিয়ালের ভ্যালু অলওয়েজ 1 হয়। এটা হোয়াই কেন হয়? কেন হয় এখানকার যে n ফ্যাক্টরিয়ালের সূত্র, এটা থেকে আমরা বের করতে পারবো না হুট করে। যদি পারিও এটা থেকে বের করতে, এটা কেন পারবো তুই কি এখন বলতে পারবি? যদি না বলতে পারিস তাহলে হোমওয়ার্ক। আগে একবার বলেছিলাম যে ভাবনা চিন্তা করবি, রিসার্চ করবি, করেছিলি? হ্যাঁ, রিসার্চ করেছিলি? করিসনি? তুই একটু আরেকবার রিসার্চ কর। হ্যাঁ, হতে হবে তো। তো ঠিক আছে, একটু ভাবনা চিন্তা করা যাক না? তো যাই হোক, এটা একটা 0 ফ্যাক্টরিয়ালকে 1 হিসাবেই আমরা বুঝবো, ঠিক আছে? তো এটা 2 নম্বর গেল। তো সংক্ষিপ্তকরণের 3 নম্বর দেখ, এটা লিখছে একটা বড় করে একটা পি লিখেছে, ক্যাপিটাল পি। তার বাম দিকে মাথার দিকে লিখেছে হলো এম, পি এর লেফট সাইডে উপরে, আর পি এর রাইট সাইডে নিচে, আর নিচের দিকে রাইট সাইডে লিখেছে হলো আর। উপরের দিকে বাম সাইডে লিখেছে এন, আর নিচে রাইট সাইডে লিখেছে আর। এটাকে এরকম ভাবে আমরা পড়বো, কি পড়বো? এন পি আর। এন পি আর বলতে কি বোঝায়? এইমাত্র জাস্ট একটু আগেই বলে এলাম, পারমুটেশন বলতে আমি কি বললাম? সাজানো বা অ্যারেঞ্জমেন্ট। তাহলে ভাব n জন লোক রয়েছে, যেমন তোরা ভাব n জন রয়েছিস, তাদেরকে যদি আমরা মানে এরকম করতে চাই যে তাদের মধ্যে 8 জনকে আমি সাজাতে চাইছি, সবাইকে সাজাতে চাইছি, n জন ব্যক্তির মধ্যে বা n জন বস্তুর মধ্যে পার্টিকুলার 8 জন বস্তুকে বা 8 জন ব্যক্তিকে আমরা সাজাতে চাইছি। তাহলে তার সূত্রটা হবে এরকম, যে কি সাজাতে চাইছি বলতে কি, মানে কত রকম উপায়ে সাজাতে পারে। সূত্রটা কি হবে? উপরে বসবে হলো n ফ্যাক্টরিয়াল, আর হরে বসবে হলো n মাইনাস r এর হোল ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? তো এইটা যদি এরকম থাকে, ধর কোনো জায়গায় সাপোজ এক্সাম্পলের জন্য ধর রয়েছে 8p3, তাহলে এটা কি বোঝাচ্ছে?
8 ফ্যাক্টোরিয়াল বাই 8 মাইনাস 3 মানে হলো 5 ফ্যাক্টোরিয়াল, তাই বোঝাচ্ছে? আচ্ছা এইবার দেখ আমরা যে কোনো ফ্যাক্টোরিয়াল ভ্যালুকে আমরা এরকম ভাবে লিখতে পারি 8 ইনটু 7 ইনটু 6, তারপরে যে এক্স্যাক্টলি 5 থেকে যে এক ভ্যালুটুকু ওটুকু একসাথে 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো? আর কোনো সন্দেহ আছে? এই কাজ আগেও করেছিস, ঠিক আছে? তাহলে কি হিসাবে লিখবো আমরা? সেই হিসাবে লিখবো যে নিচে কত পর্যন্ত আছে ঠিক ওই পর্যন্ত গিয়ে ওটাকে ফ্যাক্টোরিয়াল লিখে দেবো। তাতে সুবিধা কি আমরা ডাইরেক্ট এটাকে কেটে দিতে পারছি। অ্যাকচুয়াল ক্যালকুলেশনের অ্যান্সার কতটুকু দেবে? 8 7 6, ঠিক আছে? তো আমরা এইভাবে 8p3 বের করতে পারি যে 8খানা বস্তুর মধ্যে 3টে বস্তুকে আমরা কত রকম উপায়ে সাজাতে পারি, ঠিক আছে? তো এখানটায় দেখ কথাটা এরকমভাবে পড়বি, NPR কি লিখছে? n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা। ওকে, এই গেল 3 নম্বর। 4 নম্বর আছে দেখ ফর্মুলা কি বলছে? NPN। NPN বলতে কি বোঝাচ্ছে? যে n খানা বস্তু রয়েছে বা n সংখ্যক মানুষ রয়েছে, তাদেরকে সবাইকে যদি সাজাতে হয় তোদেরকে আর কত রকম উপায়ে আমি বসাতে পারি এখানে। তো সেটা একই ব্যাপার, শুধু আরেক জায়গায় কি বসবে? আরেক জায়গায় dn বসবে। এখানে 8 জনের মধ্যে 3 জনকে সাজাতে বলছিল, এবার যদি বলে 8 জনের মধ্যে 8 জনকেই সাজাতে বলে, তাহলে কি হবে? আরেক জায়গায় শুধু n বসবে, ওখানে কি 3 এর জায়গায় কি বসতো? 8 বসতো। NPN অ্যাকচুয়ালি যদি আমরা এই ফর্মুলায় ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n এর হোল ফ্যাক্টোরিয়াল মানে কি 0 ফ্যাক্টোরিয়াল মানে কি 1। আলটিমেটলি এটার অ্যানসার কি দাঁড়ালো? n ফ্যাক্টোরিয়াল। তাহলে তোদেরকে এখানে কত রকম উপায় সাজানো যায় যদি আমাদের হিসাব করতে হয়, তাহলে আমাদের আগে কি লোক সংখ্যা গুনতে হবে। দেখ কতজন আছিস তোরা এখন? দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন আছিস। তো 13 জন যে আছিস 13 জনকে আমি কত উপায় সাজাতে পারি? 13 ফ্যাক্টোরিয়াল উপায় তোদেরকে এখানে আমি বসাতে পারবো। মানে এটার যে অ্যানসার দেবে সেটা ক্যালকুলেশন যদি করে ফেলতে পারবি বাই ক্যালকুলেটর বা ম্যানুয়াল যেটাই হোক, অত রকম উপায়ে তোদেরকে আমরা এখানে বসাতে পারবো। যে কোনো 2 জনকে এদিক ওদিক শিফট করে হতে পারে, যে কোনো 3 জনকে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে হতে পারে, যে কোনো 4 জনকে বিভিন্ন রকম এবং ভ্যারাইটিস কত রকম উপায় বসানো হয়ে যাবে। তো সেইটা অ্যানসার দিয়ে দিচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা 5 আর 6 নম্বর ফর্মুলায় আমি একটু বাদে আসবো, এটা পার্টিকুলার অঙ্কের উপর ভিত্তি করে আসবো, এখন আমি খুব করে আলোচনা করছি না 5 আর 6টা আপাতত। 7 তো অলরেডি ডিসকাসড বলতে পারি, এই যে এখানে অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, এটা বলতে পারি যে n ফ্যাক্টোরিয়াল মানে কি n ইনটু n মাইনাস 1 হোল ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, অথবা কি লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল। মানে আমার ঠিক যে পর্যন্ত দরকার সেই পর্যন্ত গিয়ে বাকিটুকুকে ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা 7 বললাম। 8 কি বলছে? এগুলো কিছুই না আলাদা করে, মানে এগুলো জাস্ট আমরা বেসিক ফর্মুলা মনে রাখলে এমনি করতে পারি, আর নয়তো কিছু ডাইরেক্ট জিনিস একটু লিখেছে সেগুলো একটু মনে রাখলে তো ডাইরেক্ট করতে পারবে, আর কিছু না। NP1 যদি নিচে কোনো জিনিসের ভ্যালু 1 থাকে তার অ্যানসারটা কি হবে? n হবে। যদি এরকম থাকে যে 10p1 তাহলে অ্যানসার কি হবে? 10 হবে। যদি থাকে 8p1 তাহলে 8 হবে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা ভিডিওটা রান করছে তো? ঠিক আছে। তো এরকম ভাবে দেখ NP2 হলো n ইনটু n মাইনাস 1 লিখতে পারবো, NP3 মানে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 লিখতে পারবো, ঠিক আছে? মানে নিচে যত থাকবে ঠিক ততগুলো দিয়ে উৎপাদক হচ্ছে, এরকম ভাবতে পারি। নিচে 3 যদি থাকে 3টে উৎপাদক হচ্ছে, একটা n একটা n মাইনাস 1 একটা n মাইনাস 2। লজিকটা অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে? ওকে আচ্ছা 9টাও পরে অঙ্কের ভিত্তিতে আর কি ডিসকাশন হবে, 9 থাকা আপাতত। তো এই মোটামুটি একটা বেসিক ডিসকাশন গেল, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো চলে আসা যাক কিছু অঙ্কে।
এক্সারসাইজে চলে যায় আগে। হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি ইন্টারেস্টিং। এটা আমি আসছি, দেখ প্রথমে বলি যে এমসিকিউ 1 বল, এমসিকিউ 1 নিজেরাই অ্যানসার কর, কি হবে দেখি আমার বলতে পারিস। প্র্যাকটিক্যালি সংক্ষিপ্তকরণ থেকে লাস্ট টপিকটা অলমোস্ট এটাই আলোচনা হয়েছে, বল। কোনটা? ডি হচ্ছে, বি না ডি? ডি। ডি এরটা কেন হচ্ছে? কারণ এই লজিকটাকে একটু দেখা যাক আমাদের, আরেকবার এখানে রিপিটেডলি দেখা যাক। 8p3 বলতে আমরা কি বুঝতে পারছিলাম? আচ্ছা, এখানে 8p3 এর উপর আর ফোকাস করা দরকার নেই, 8 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল উপর যদি ফোকাস করি, এখানে অ্যানসারটা কোনটুকু দিচ্ছে? 5 এর আগে পর্যন্ত, মানে 8 7 6 একই না? 8 7 6 দিচ্ছে, তাহলে এখানে কোনটুকু রয়েছে ভালো করে খেয়াল কর। 6 বলতে এখানে বোঝাচ্ছে হলো n - m, 6 বলতে এখানে বোঝাচ্ছে হলো n - m। তাহলে এখানটায় নিচে কি হচ্ছে তার থেকে এক কম, নিচে কি হচ্ছে তার থেকে এক কম হচ্ছে, 6 থেকে এক কম 5 ফ্যাক্টরিয়াল পর্যন্ত ছিল, তাহলে ওখানে কি হবে? নিচে n - m পর্যন্ত যাচ্ছে, তাহলে তার থেকে এক কম, মানে n - m - 1 ফ্যাক্টরিয়াল, আর উপরে 10 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার হচ্ছে? গুড। এমসিকিউ 2 তো ভেরি সিম্পল, 0 ফ্যাক্টরিয়াল মানে 1। তো যাই হোক, বাদ বাকি তো কাজ করতে পারবি। তো দেখি একটা কর, সেটা হলো এমসিকিউ 8 কর, ক্যালকুলেশন করে বল যে ওখানে x এর ভ্যালু কি হবে। এমসিকিউ 8 নাম্বার, সি হচ্ছে কত? 30। অ্যানসার কি আছে? 30 বলছে তো ওরা, 30 কেউ 30 বলছে, কেউ 20 বলছে, আর অ্যানসারে কি আছে? 30 আছে। গৌরব হঠাৎ করে 20 বললি কেন? গৌরব মুখে মুখে করেছে। এই জায়গা নিচে পাচ্ছিল তো, এবার 3 মানে 5 * 4 সেই হিসাবে তুমি বলেছো, লজিক আছে কথা। আর ক্যালকুলেশনটা কর প্রপারলি, কি আসছে? 30 আসছে। আসছে ভালো, তাহলে একটু এগোনো যাক। অতি সংক্ষিপ্ত, ঠিক আছে, এই দ্বারা অতি সংক্ষিপ্তর 1/3, অতি সংক্ষিপ্তর 1/3। হ্যাঁ, ইস্টু আছে, না না ইস্টু আছে, অনুপাত আছে। এটা যদি অনুপাতে থাকে তাহলে n এর ভ্যালু কি হবে? তো এটা বাই এটা সমান এটা বাই এটা, এটা বাই এটা, মানে ওই ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, তাতে কি কর কর, এটা কর।
আর অতি সংক্ষিপ্ত 1/3 দাদা এটা কি n+1 ফ্যাক্টরিয়াল is to n - 1 এটা বের করতে হবে n এর মান বের করতে বলছে না, উপরে ইনস্ট্রাকশন দেওয়া আছে n এর মানটা বের করতে বলছে। এটার পরে কি করব পাচ্ছি না এটা কি এভাবে করলে হবে হ্যাঁ ওইভাবেই তো করতে হবে, তারপরে কর একটু অবজার্ভ কর ভালো করে, পারবি না ক্যালকুলেটরের কোনো ভূমিকা তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। কানটা কাটা রাখে বল কি হবে? অতি সংক্ষিপ্ত 1/3 সরি, অতি সংক্ষিপ্ত 1/3 গৌরব কি হবে? এই তো রকম চলছে অন দা ওয়ে সাইডে চলছে আমাদের n plus 1 p4 is to n minus 1 p3 তাই তো, equal to 72 is to 5 করলি? পুরোটা মিলে লাস্টে মানে এরকম আসছে মিডিলটা করতে হবে ও করে ফেল। সেটা হচ্ছে হচ্ছে না কেন? তো এখানটায় কি দাঁড়াচ্ছে, কি লিখতে পারি এটাকে? n plus 1 p4 by n minus 1 p3 equals to 72 by 5 লিখতে পারি? তার কোনো ডাউট আছে? আচ্ছা এরপরে কি লিখতে পারি? n+1 এর হোল ফ্যাক্টরিয়াল Good. বাই n-3 এর হোল হ্যাঁ ফ্যাক্টরিয়াল এইটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে n minus 3 এর হোল ফ্যাক্টরিয়াল। আচ্ছা n-1 এর হোল ফ্যাক্টরিয়াল বাই n-4 এর হোল হোল ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু কত হবে? 72 by 5। এতটুকুই করেছি একটা কাজ করি আমরা, এইটাকে এরকম ভাবে রিভার্স ভাবে ঘুরিয়ে ঘুরে রাখতে পারি, এটা আমরা জানি ভগ্নাংশের নিয়মে। তাহলে আমরা এটা কি লিখব? -3 এর হোল ফ্যাক্টরিয়াল ইনটু n-4 এর হোল ফ্যাক্টরিয়াল বাই 1 এর হোল ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 72 by 5। আচ্ছা এবার এখানে দেখ, এইটা থেকে এইটার কাছাকাছি পৌঁছানো সহজ না এটা থেকে এইটার কাছাকাছি পৌঁছানো সহজ? এখান থেকে যদি 1 মাইনাস করতে থাকি এটার কাছাকাছি পৌঁছাতে পারবো? তাহলে এখানে কতবার মাইনাস করতে হবে? দুবার। তাহলে এটা কি লিখবো? n+1 ইনটু n+2 তারপরে n-1 হোল ফ্যাক্টরিয়াল, সেটা এটার সাথে কেটে যাবে, তাই কি না? যদি কারো সন্দেহ হয় লিখে ফেলার একবার, এইটাকে এরকম লিখতে পারবো কিনা? সরি এটা n হবে, n ইনটু n-1 হোল ফ্যাক্টরিয়াল এটা লিখতে পারবো। আচ্ছা আবার এইটাকে কি করতে পারি? n-3 তার থেকে আরো একটা বিয়োগ করে দিলাম n-4 এর হোল ফ্যাক্টরিয়াল। আচ্ছা আর এইটাকে একই রেখে দিলাম, এতে কি সুবিধা? এটা কাটছে, এটা কাটছে ইকুয়ালস টু 72/5। ঠিক আছে এসছে এগুলো। এবার 5 এর সাথে এইটা গুণ করে ক্রস কত হচ্ছে দেখ, 5n² প্লাস 5n হবে তাই না, ইকুয়ালস টু 72n মাইনাস 72 ইনটু 3 কত হয়? 216 নাকি? আচ্ছা তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি? 5n² 67n প্লাস 216 ইকুয়ালস টু 0। এখানে এটাকে মিডল টার্ম করতে হবে, তো এটা কিভাবে মিডল টার্ম করা যেতে পারে? 5 ইনটু 216 কত হচ্ছে? বা 5টাকে 5 এর মতো রাখা যায়, 216 কে যদি আমরা কিছু ডিভিশন ক্রিয়েট করি কি দাঁড়াবে? এই তো এটা এসে 216 কে তো সবই তো 2 দিয়ে ডিভাইড দিই, হ্যাঁ শর্ট দিয়ে গেলে 27 3 দিয়ে গেলে 9 3 দিয়ে গেলে 3। ও 40 আর 27 করে আছে 40 আর 27 ঠিকই বলেছি, 5 2 20 হয় 40। হ্যাঁ আর এই তিনটে একসাথে, তাহলে 5n² মাইনাস 40n মাইনাস 27n প্লাস 216 তাই না? তো এর থেকে আমরা সহজে এবার n এর ভ্যালু বের করে ফেলতে পারবো
তাই তো n এর হয়তো দুটো ভ্যালু আসবে। এখন কোন ভ্যালুটা নেব? আচ্ছা এখানে আমি বলে দিই n এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে এবং n এর ভ্যালু অলওয়েজ অখণ্ড সংখ্যা হবে, মানে ভগ্নাংশ হবে না, মানে অলওয়েজ ধনাত্মক অখণ্ড সংখ্যাটাই অ্যান্সার হবে। কোনো যদি এখান থেকে নেগেটিভ অ্যান্সার বেরোয় সেটাকে বাদ দিয়ে দেবো, যদি কোনো ভগ্নাংশ অ্যান্সার বেরোয় সেটাকেও বাদ দিয়ে দেবো। সময় ধনাত্মক পূর্ণ সংখ্যাটাকে আমরা অ্যান্সার হিসেবে দেবো। ক্লিয়ার হয়েছে? কারণ এখান থেকে দুটো অ্যান্সার কি কি আসছে এর মান? একটা কি হচ্ছে 8 আর একটা তো ক্লিয়ারলি এটা হবে না অ্যান্সার, কি হবে? এটা হবে, ভগ্নাংশটা আসবে না বা ঋণাত্মক আসবে, যেটা হবে না অ্যান্সার। তো 8 হলো ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? যে অতি সংক্ষিপ্ত 4টে পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে কত রকম উপায়ে দেওয়া যেতে পারে যে একজন ছাত্র একাধিক পুরস্কার না পায়? ব্যাস, এটুকুই অ্যান্সার। এখানে কিন্তু কি হবে বলতে, এই চ্যাপ্টারের অ্যান্সার খুব ছোট ছোট হবে এবং অঙ্কগুলো দেখতে খুব ছোট লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি মেইন ব্যাপারটা করতে হবে তোকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি চাইছি সেটাকে বুঝে নিয়ে ডাইরেক্ট করতে হবে। আর কিছু কিছু জায়গায় একটু কিছু লেখালেখি করারও দরকার হতে পারে। তো লেখালেখি বলতে একদম কথায় কিছু লিখে দেওয়া, মেন লজিকটা কি কারণে ওই অপারেশনটা করছিস এটা লিখে দিয়ে তারপরে ওই কাজটা করতে হতে পারে। তো পার্টিকুলার এই অঙ্কটা আলাদা কিছু করার নেই, তো একদম ডাইরেক্ট এরকম ভাবেই হবে। আচ্ছা, তো আমি এবার চলে আসছি যে 8 নম্বর অতি সংক্ষিপ্ত। বলছে বেঙ্গলি শব্দের অক্ষরগুলি সবগুলি একযোগে নিয়ে কতগুলি বিন্যাস পাওয়া যায়? কারেক্ট, গুড। বেঙ্গলিতে কটা লেটার আছে? 7টা লেটার আছে। কি বলেছিস? আমি তাও একটু বোর্ডে একবার একটু শো করি। 8 অতি সংক্ষিপ্ত 8। বেঙ্গলিতে আমাদের লেটার আছে হলো 8খানা, 1 2 3 4 5 সরি 7খানা, 1 2 3 4 5 6 7। তো 7টা লেটারকে কত রকম উপায়ে এদেরকে নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। ধর আই কে এগিয়ে দিলাম, এ কে পিছিয়ে দিলাম, বা ভ্যারাইটিস রকম। যেমন কত রকম উপায় হতে পারে? 7 ফ্যাক্টরিয়াল উপায় হতে পারে। মানে এখান থেকে আমরা 7 ফ্যাক্টরিয়াল খানা ওয়ার্ড ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, মিনিংফুল হবে কি হবে না আলাদা ইস্যু, যদি কোনো মানে আদৌ বোঝাবে কি বোঝাবে না সেটা অন্য ইস্যু, ঠিক আছে? কিন্তু আমি 7 ফ্যাক্টরিয়াল কোনো ওয়ার্ড ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? ক্লিয়ার? একই রকম ভাবে আমি মানে আমরা কি 9 নম্বর অঙ্কটা করতে পারবো? একই ব্যাপার। তো এখানে দেখ এই জায়গায় এই দ্বারা আসছে, এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি কি লিখবি বলতে, এখানে কিন্তু লিখে দিবি যে এই শব্দটিতে 7টি অক্ষর আছে, সুতরাং তাদের মধ্যে বিন্যাস সংখ্যা হবে ইকুয়ালস টু 7 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? আচ্ছা, তো এবার চলে আসি দেখ 11 নম্বরে। এখানে অনেকগুলো দিয়েছে। এবার এখানে কেসটা কি ভালো করে বুঝবি, ব্যাপারটা শোন, খেয়াল কর। বেঙ্গলি যে ওয়ার্ডটা ছিল, এই ওয়ার্ডে কি পার্টিকুলার কোনো লেটার রিপিট করেছে? না। তবে এ রিপিট করেছে বা এল করেছে, এরকম হয়েছে কি? এরকম হয়নি। কিন্তু দেখ 11 দাগে অতি সংক্ষিপ্ত 11 একই যদি আমরা বাছাই, যে লিখছে কমার্স, কমার্স শব্দতে কোন কোন লেটার কেমন ভাবে রিপিট করেছে? হ্যাঁ, সি করেছে দুবার রিপিট, এম করেছে দুবার রিপিট, ই করেছে দুবার রিপিট। আর টোটাল লেটার কটা হচ্ছে এখানে? 1 2 3 4 5 6 7 8। তাহলে মোট অক্ষর সংখ্যা টোটাল লেটার আমাদের কটা হচ্ছে? 8টা হচ্ছে। টোটাল লেটার হচ্ছে 8টা, আর রিপিট করেছে এরা দুবার করে। কি ছোটা না। এবার যে জিনিসটা বা যে সূত্রটা আমি বাদ রেখে গেছিলাম সংক্ষিপ্তকরণে, সেখানে একবার চলে। এবার যে 5 নম্বর সংক্ষিপ্তকরণের 5 নম্বর সূত্র বা 5 নম্বর যে আলোচনাটা ছিল সংক্ষিপ্তকরণ, সেটা বের করে ফেল। কি বলছে? n সংখ্যক অক্ষরের মধ্যে p সংখ্যক a, q সংখ্যক b, r সংখ্যক c যদি থাকে, তাদের মধ্যে বিন্যাস সংখ্যাটা হবে এরকম n ফ্যাক্টরিয়াল, মানে টোটাল যতগুলো সংখ্যা আছে সেটা লবে ফ্যাক্টরিয়াল করে বসবে, আর হরে কি বসবে? যেগুলো রিপিটেশন হয়েছে সেগুলোর আলাদা আলাদা ফ্যাক্টরিয়াল তাদের গুণফল। তাহলে এখানটায় কমার শব্দটিকে আমি কত রকম উপায় সাজাতে পারি বল? লবে কি বসবে? 8 ফ্যাক্টরিয়াল,
আর হরে 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল, মানে 8 ফ্যাক্টরিয়াল না 8 ফ্যাক্টরিয়াল এটা 2 ফ্যাক্টরিয়াল মানে 2 কে বোঝাচ্ছে অলরেডি। 2 ফ্যাক্টরিয়াল মানে 2 কে বোঝায়, 2 ফ্যাক্টরিয়াল মানে 2 কে বোঝাচ্ছে, মানে আমরা 8 ফ্যাক্টরিয়াল মানে 8 ইনটু 7 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, আর নিচেও 8 হচ্ছে, মানে এটা অ্যানসার পাবো কি 7 ফ্যাক্টরিয়াল হচ্ছে। 7 ফ্যাক্টরিয়াল অ্যানসার হচ্ছে, বা অন্য কিছু হলে হবে, কিন্তু মেন লজিকটাকে আমরা আরেকবার ভালো করে খেয়াল করি। লগে কি বসবে? টোটাল যতগুলো লেটার থাকবে সেগুলোর ফ্যাক্টরিয়াল, টোটাল সংখ্যার ফ্যাক্টরিয়াল। টোটাল এখানে 8খানা আছে লেটার, এই উপরে বসলো 8 এর ফ্যাক্টরিয়াল। আর হরে কি বসবে? যেগুলো রিপিটেড আছে লেটার, সেগুলো কত সংখ্যায় রিপিটেড আছে। এখানে দুটো সংখ্যা আছে তাই 2 ফ্যাক্টরিয়াল। যদি এখানে সি 3 বার থাকতো তাহলে এখানে কত বসতো? 3 ফ্যাক্টরিয়াল। যদি এখানে এম 5 বার থাকতো তাহলে এটা বসতো 5 ফ্যাক্টরিয়াল। যদি এখানে ই 3 বার থাকতো তাহলে এটা বসতো 3 ফ্যাক্টরিয়াল। এখানে তিনজনই 2 বাই 2 বার করে আছে বলে 2 ফ্যাক্টরিয়াল নিচে ভাগ হয়েছে। মানে কোনো জিনিস যদি একের অধিক থাকে তাহলে ঠিক সেই সংখ্যাটার ফ্যাক্টরিয়াল নিচে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? তো তাহলে আমাকে বল যে ইঞ্জিনিয়ারিং এর অ্যানসারটা কি হবে? 11 3। ফ্যাক্টরিয়াল বাই 11 factorial by 3 factorial into 3 factorial into 2 factorial into 2 factorial. 11 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। ফার্স্ট 3 ফ্যাক্টরিয়াল কার জন্য বলছি? ই এর জন্য। ই তিনটে আছে নাকি? তাহলে 3 ফ্যাক্টরিয়াল হলো। তারপরে এন ও তিনটে আছে তাই এর জন্য 3 ফ্যাক্টরিয়াল। আর জি দুটো আর আই দুটো, তাদের জন্য আর কি 2 ফ্যাক্টরিয়াল হলো ভাগ। ক্লিয়ার হচ্ছে? এরকম যদি তাহলে 2 মার্কস বা এমসিকিউ তে আসে কোনো প্রবলেম হওয়ার কথা আছে কি? ভেরি ইজি জিনিস, আসতেই পারে, পড়া যাবে। অতি সংক্ষিপ্ত 12 গাভাস্কার কিভাবে সাজানো সম্ভব যাতে যে কটা এ আছে তারা সর্বদা একসাথে থাকে? মানে পরপর 3টে এ থাকবে। হ্যাঁ, তিনটে তাহলে গা ভাস্কর। গা ভাস্কর হবে কি? ও তাহলে ওই লাস্টের এটাও শুনে চলে আসবে। হ্যাঁ, তাহলে কেমন হবে? উচ্চারণ কেমন হবে সেটা আমাদের টার্গেট করতে হবে, ইংলিশ ক্লাসে এই তো, তাহলে জি ট্রিপল এ। হ্যাঁ, ট্রিপল এ একসাথে থাকবে এরকম কত রকম উপায় সাজানো যেতে ও পারে। আচ্ছা। উচ্চারণ আমাদের কোনো টার্গেট নয়, তাহলে সেটা বাংলা বা ইংলিশ ক্লাসে আলোচনা করব। 3 রকম জায়গায় এটা 3 রকম। ট্রিপল এটাকে কি করতে হবে? হ্যাঁ বল, ট্রিপল এটাকে একটা ধরতে হবে, মানে ট্রিপল এটাকে তুই কোন একটা ধর সুতো দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে দিবি। এবার তুই যেখানেই ওটাকে সরাবি তিনজন একসাথেই সরবে, তাহলে তিনজন মিলে কি রিপ্রেজেন্ট করছে? একটাই লেটার রিপ্রেজেন্ট করছে, এরকম ভাবে ট্রিপল এ একটা লেটারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে কটা লেটার আছে? 1 2 3 4 5 6 7টা লেটার আছে। এবার তিনজনে যদি একটাকে রিপ্রেজেন্ট করে, না 1 2 3 4 5 6 7 8টা লেটার আছে। হ্যাঁ, কি দাঁড়াচ্ছে তাহলে? জি ভি এস কে আর, এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলো। আর ট্রিপল এ একসাথে একটা লেটারে কাজ করছে। তাহলে এখানে অক্ষর সংখ্যা হলো 6টি। এরকম ভাবে লিখতে হবে আলাদা আলাদা। মানে অক্ষরগুলি প্রথমে লিখে নিবি যে অক্ষরগুলি হলো জি ভি এস কে আর এ, কিন্তু যেহেতু তিনটে একে একসাথে রাখতে হচ্ছে, এই তিনটে একত্রে একটা অক্ষরের কাজ করছে, তো বাদ বাকি অক্ষর আছে 5টি, সুতরাং মোট অক্ষর 6টি। এবার গুছিয়ে লিখতে পারবি, এমন কিছু জটিল লেখা না, নিজের মনের কথাটাকে এক্সপ্রেস করবি খাতার মধ্যে, আর কিছু। তো মোট অক্ষর হলো 6টি। তাহলে কত রকম উপায় সাজানো যেতে পারে? কি হবে? 6 ফ্যাক্টরিয়াল। না, বাই আর আসবে না, এটা একসাথে একটাই বোঝাচ্ছে। ঠিক আছে, এইটা দেখ রিপিটেশন আর হচ্ছে না, কিন্তু এটা কিন্তু এই সায়ন এইটা কিন্তু এখানে একটাই বোঝাচ্ছে, এটা শোন কথাগুলো। তাহলে এটা কি হবে অ্যানসারটা? 6 ফ্যাক্টরিয়াল। যদি এরকম ঘটতো যে সাপোজ এখানে আর 2 টাইমস আছে, তাহলে এটার অ্যানসার কি হতো? 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। না, আর গুলোকে তো শুধু দিয়ে বাঁধতে বলেন, বাঁধতে বলেছে শুধু এ গুলোকে। তাহলে আর যদি রিপিটেশন হয় তাহলে সেটাতে ভাগ যাবে আমাদের, তো অন্য কিছু যদি রিপিটেশন যায় তাহলে সেটাতেও ভাগ যাবে। ক্লিয়ার হচ্ছে? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরে গিয়ে অন্য বড় অঙ্কে কাজে লাগবে। ঠিক আছে?
ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার আসি অতি সংক্ষিপ্তর 17 নম্বর অঙ্ক। কি বলছে এটা? শূন্য মুদ্রাকে পরপর 5 বার টস করা হলে কতগুলি বিভিন্ন ফল সম্ভব? চোখ শূন্য মানে আমি জিজ্ঞাসা করতে ঝোঁক শূন্য মানে বলছি, ঝোঁক শূন্য মানে এইটা যার কোনো দিকে পার্টিকুলার একটা ঝোঁক নেই, মানে এরকম না যে পার্টিকুলার মুদ্রাটা কোনো একটা দিকে কোনো কারণে ভারী করে দিয়েছে। এবার যদি না, এরকম হতেই পারে, এটা পার্টিকুলার টসের জন্য যে মুদ্রা তৈরি হয়, টস বিভিন্ন খেলায় বা বিভিন্ন রিজনে দরকার পড়ে, সেইখানে যে টসের জন্য যে মুদ্রা বানানো হয় সেই মুদ্রা সম্পূর্ণভাবে ঝোঁক শূন্য রাখা হয়। যে এরকম হয় না পার্টিকুলার কোনো একটা সাইড তার ওয়েট হবে না। কি হয়েছে? আমাদের পয়েন্ট মানে ঝোঁক থাকে বলছি, হ্যাঁ, তো কোনো একটা সাইড কোনো রকমের ওয়েট হবে না। কোনো একটা সাইড যদি কোনো রকমের ওয়েট না হয় তাহলে কি ঘটছে, তাহলে দুটো সাইডেরই পড়ার চান্স সমান। এবার যদি কোনো একটা দিকে ওয়েট থাকে, তুই যদি টস করিস, বলতো ওয়েটের পোর্শনটা নিচে যাবে নাকি ওয়েটের পোর্শন উপরে আসবে? ওয়েটের পোর্শনটা নিচে চলে যাবে, নর্মাল ফিজিক্যাল ল আমাদের জানি। তো ওইটা হলো ঝোঁক পূর্ণ মুদ্রা, ঠিক আছে, বা তাকে ইংলিশে বলে বায়াসড কয়েন। আর ঝোঁক শূন্য মানে কি, যার দুদিকই সমান আছে। এবার আমরা যেটা নর্মাল কয়েন ইউজ করি, মার্কেটে যে কয়েন চলছে সবসময়, সেই কয়েন কিন্তু ওরকম হিসাবে বের করা হয় না। ওটা হতেও পারে, নাও হতে পারে, অথবা এরকম হতে পারে 60-40 হতে পারে, আবার এরকম হতে পারে 80-20 হতে পারে। ঝোঁক শূন্য রাখা হবে নাকি ঝোঁক পূর্ণ রাখা হবে সেইটা সেখানকার টার্গেট নয় কিন্তু, ঠিক আছে। কিন্তু পার্টিকুলারলি মানে গেম পারপাস যে কয়েনকে টসের জন্য লাগানো হয় কাজে, পুরো 50-50 তো চেষ্টা করা হয়, কিন্তু সে 0.001% এরর হতেই পারে, কিন্তু এটাকে ট্রাই রাখা হয় যেটা যাতে পুরো ঝোঁক শূন্য হয়, যাতে বোথ সাইডটাই পড়ার চান্স। আলাদা করে বানায় কয়েন। হ্যাঁ, পুরো 1 টাকার কয়েন বানানো 5 টাকা। ওর 1 টাকার কয়েন দিয়ে টস হয় না, কিন্তু ক্রিকেটে ওটা অন্য আলাদা জিনিস হয়, পুরো সম্পূর্ণ একটা আলাদা রকম ভাবেই বানানো হয়, সেখানে যথেষ্ট রকম ভাবেই একটা সায়েন্স কাজ করছিল বানানোর পেছনে, ঠিক আছে। তো এটাই ব্যাপার। দেখ, আরো একটা জিনিস বলি, শুধুমাত্র এইটুকুকে বলে শেষ করা যায় না, এরকমও হতে পারে, খুব সিম্পল একটা রিজন হতে পারে আবার, যে কোন একটা কয়েনের ধর ওই বোথ সাইডে একই জিনিস প্রিন্ট আছে। এটা আমি কোন সিনেমায় দেখতে পাই? শোলে সিনেমায়। কি কি আরো বললো? শোলে হ্যাঁ, শোলে সিনেমায় আমাদের কি হচ্ছে, যে বোথ সাইডে সেম প্রিন্ট আছে, তাই তো? তো এইটাও কিন্তু একটা কি হচ্ছে, এটা একটা পার্শিয়ালিটি হচ্ছে, কোনো একটা চোরামি হচ্ছে। তো এইটাকে আমি কি বলতে পারি, এটা কি ঝোঁক শূন্য নয়, কিন্তু এটা পার্টিকুলার একটা প্রিন্টই তো পড়বে ঘুরে ফিরে, এখানে ওয়েটের ইস্যু আসছে না, কিন্তু ঘুরে ফিরে ওই একই প্রিন্টই পড়বে, কারণ বোথ প্রিন্ট তো বোথ সাইডে রয়েছে, একই প্রিন্টই বোথ সাইডে রয়েছে। তো এইটাও আমাদের কি ঝোঁক শূন্য নয়। ঝোঁক শূন্য মিন্স কি, যে দুটো আলাদা আলাদা প্রিন্ট বোথ সাইডে রয়েছে, দুটো আলাদা আলাদা ডিফারেন্ট প্রিন্ট বোথ সাইডে রয়েছে, এবং দুটোরই পড়ার সমান চান্স রয়েছে, সেই জিনিসটাকে বলছে ঝোঁক শূন্য মুদ্রা। তো এরকম একটা ঝোঁক শূন্য মুদ্রাকে 5 বার টস করা হলে কতগুলি বিভিন্ন ফল পাওয়া সম্ভব? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবি? আরো একবার চল ইয়েতে সংক্ষিপ্ত করবে, বুঝতে তো পারবো না, চল সংক্ষিপ্ত করে ঘুরে আসি। সংক্ষিপ্ত করে ঘুরে আসি। কি আছে দেখ তো, n সংখ্যক বস্তুর মধ্যে প্রত্যেকটি বস্তু যদি r বার পর্যন্ত বারবার আসে, তবে n সংখ্যক বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা হবে n টু দি পাওয়ার r। ভালো করে বুঝবি এটা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে n সংখ্যক বস্তু বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? একটি মুদ্রা হিসেবে ধরলে হবে না, কিন্তু একটি মুদ্রার কটা ফেস, কটা তল? দুটো তল। তাহলে n এর জায়গায় অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে? 2 কে বোঝাচ্ছে। একটা মুদ্রা যেহেতু দুটো তল, তাহলে ওই দুটো তল কতবার রিপিটেশন হচ্ছে? 5 বার। তাহলে অ্যানসারটা কি হবে? 2 টু দি পাওয়ার 5, তাহলে হবে 32 বার। বোঝা যাচ্ছে? এরকম ভাবে পরের অঙ্কটা আশা করি করা যাবে। এটা ছক্কা, ছক্কার কটা তল? কটা তল? এটা অ্যানসার কি হবে? 6 টু দি পাওয়ার 4, 6টা তল, সেটা 4 বার বারবার আসে, তাহলে 6 টু দি পাওয়ার 4, যেটা মানে যে সংখ্যাটা রিপিটেশন হচ্ছে সেই জিনিসটা আর কি আমাদের পাওয়া যাচ্ছে, মানে এটা বলতে হবে যত টাইমস রিপিটেশন হচ্ছে সেটা আর পাওয়া যাচ্ছে, এটা বলার ঠিকঠাক। ক্লিয়ার হচ্ছে?
আচ্ছা, তো যাই হোক, নেক্সট দিনের হোমওয়ার্ক থাকবে হলো সংক্ষিপ্ত 10 পর্যন্ত। সংক্ষিপ্ত 10 পর্যন্ত, হ্যাঁ সংক্ষিপ্ত 10 পর্যন্ত নেক্সট দিনের হোমওয়ার্ক থাকবে। তার মধ্যে বেশ কিছু অঙ্ক অলরেডি এখানেই হয়েছে। আচ্ছা, একটা দুটো জিনিস আমার এখনো ডিসকাশন আছে, সেটা হবে এক্সাম্পল থেকে। তো একটু ও মানে এক্সাম ওয়ার্ডটা আগে জোর দিয়ে দিই। এক্সাম্পলে চলে আয় একটু। কত? হ্যাঁ, ওটা হলো উদাহরণ 7। উদাহরণ 7। মন্ডে। হ্যাঁ, এটা একটু দেখা যাক ব্যাপারটা কি হচ্ছে। বলছে মন্ডে শব্দটির সমস্ত অক্ষর নিয়ে কটি শব্দ গঠন করা যায়? এটার অ্যান্সার নিজেরা দেন। 6 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, মন্ডেতে আমাদের 6টা ওয়ার্ড আছে, 6টা লেটার আছে, সরি উদাহরণ 7, তাই তো? মন্ডে 1 2 3 4 5 6 6টা লেটার রয়েছে। তাহলে 6টা লেটারকে আমরা কত রকম উপায়ে সাজাতে পারি? 6 ফ্যাক্টরিয়াল। এটা হলো ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার, এটা হবে। সেকেন্ড কোশ্চেন কি জিজ্ঞেস করছে, এদের মধ্যে কটি শব্দ এম দিয়ে আরম্ভ হবে তো y দিয়ে কিন্তু ওয়াই দিয়ে শেষ হবে না? দাদা হ্যাঁ, দিদি আমার ভালো তো বল ব্যাপারটা কি দাঁড়াবে এই জায়গাটা? এবার লজিকটাকে একটু পড়া যাবে অ্যান্সার। এই এখানে লজিকটা পড়া যাবে। আমি কি বললাম, এখানে উচ্চারণের উপর বেশি জোর দিস না, অনেক কিছু ওয়ার্ড বেরিয়ে চলে আসবে। তো এখানে বড় সংখ্যা তত্ত্বের উপর আমরা জোর দিই। তো এখানে দেখ কি বলছে, আমরা অ্যানসার একটু ফলো করি। 6 ফ্যাক্টরিয়াল পর্যন্ত তো ওকে, 720টা আসছে ওয়ার্ড। এবার দেখ সেকেন্ড প্যারায় কি বলছে, এখন যে কটি শব্দ এম দিয়ে আরম্ভ হবে তা নির্ণয়ের জন্য এম কে প্রথম স্থানে বসানো হলো। আচ্ছা, ব্যাপারটা ভালো করে খেয়াল কর। কোন একটা জিনিস যদি এম দিয়ে স্টার্ট হয় তাহলে এমটা তো ফিক্সড, মানে তোর কাছে ভাব 6খানা এরকম খোপ আছে, তোকে এই 6খানা খোপকে বিভিন্নভাবে ফিল আপ করতে বলেছে। ভালো করে শুনবি, অন্য কোনো এদিক ওদিকের কথা না। এই 6খানা খোপকে তোকে ফিল আপ করতে বলেছে। ফার্স্ট খোপটা কনফার্মলি কি দিয়ে ফিল আপ হবে বলে দিচ্ছে, এম দিয়ে ফিল আপ হবে, কারণ এম দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে। এবার বাদ বাকি 5টা খোপ কি দিয়ে ফিল আপ হবে? বাকি 5টা লেটার দিয়ে। বাকি 5টা লেটার বিভিন্নভাবে নিজেদের মধ্যে ঘোরাফেরা করতে পারে। কত রকম উপায়? 5 ফ্যাক্টরিয়াল। এনি ডাউট? আচ্ছা, এরপরে আবার আরেকটা জিনিস কি সঙ্গে জুড়ে দিয়েছে, কিন্তু ওয়াই দিয়ে শেষ হবে না। আচ্ছা, এবার যে জিনিসগুলো ওয়াই দিয়ে শেষ হবে সেটাকে আমি আগে একটু বের করে নিই। তো শেষ হবে না, এটা কি করবো? ঢুকে বাদ দিয়ে দেবো, কারেক্ট? ওয়াই দিয়ে যেগুলো শেষ হবে সেগুলো শেষে কি থাকবে? অবভিয়াসলি ওয়াই থাকবে। সেইগুলোর কি হবে? ওয়াইটাও অফ হয়ে গেল, বাকি 4টে কি হবে? নিজেদের মধ্যে ঘোরাফেরা করবে। 4 ফ্যাক্টরিয়াল। এটা কি ওয়াই ফ্যাক্টরিয়াল? ওয়াই দিয়ে শেষ হবে, তাহলে শেষ হবে না চাইছে। তাহলে 5 ফ্যাক্টরিয়াল থেকে যদি 4 ফ্যাক্টরিয়ালটাকে বাদ দিয়ে দিই, বোঝা যাচ্ছে? আর কোনো ডাউট আছে কি? বাদ দিয়ে দিলে আমি পেয়ে যাবো সেই জিনিসগুলো যেগুলো এম দিয়ে শুরু হচ্ছে কিন্তু ওয়াই দিয়ে শেষ হচ্ছে না। লজিক ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু লাগবে, এই জিনিসটাও লাগবে। আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস দেখ, উদাহরণ 12টা একটু দেখ। হ্যাঁ, বলছে যে 5খানা সংখ্যা আছে, এদের মধ্যে 10 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা গঠন করা সম্ভব। আবার ব্র্যাকেটে একটা জিনিস মেনশন করছে, কোন সংখ্যায় একই অঙ্ক কেবল একবারই ব্যবহার করা যাবে। মানে এরকম হবে না কোনো জিনিস 33 44 হবে। 33 44 33 হ্যাঁ কারেক্ট, 33 বা 44 মানে যেমন 11 এরকম হবে, বা 44 এরকম হবে না। যে একক আর দশকের স্থানে আলাদা আলাদা অঙ্ক থাকতে হবে। অ্যাকচুয়ালি এই সেন্সটাকে মাথায় রাখবি, এই সেন্সটা খুব ভালো কাজে দেয় আমাদের এই চ্যাপ্টারটা করার ক্ষেত্রে। আমাদের অ্যাকচুয়ালি কটা খোপ ফিল আপ করতে বলছে? 2টো খোপ ফিল আপ করতে বলছে। কারণটা কি, 10 থেকে যে 100 টা কত ঘরের সংখ্যা হয়? এখানে 2 অঙ্কের সংখ্যা হয়, তাই তো? তাহলে একক আর দশক, তাহলে 2টো ঘর আমাদের ফিল আপ করতে হবে। মূল কথা এটা।
আচ্ছা এইবার এটা যদি 2 অঙ্কের সংখ্যা হতে হয় আমাকে বল জিরো হতে হবে না। এক্স্যাক্টলি দশকের ঘরে কি আমি 0 বসাতে পারবো? পারবো না। তাহলে কি কি সংখ্যা আছে 0 বাদে? 3 4 5 6 এই কথাগুলো লিখতে হবে। যদি এটিকে 2 অঙ্কের সংখ্যা হতে হয় তাহলে আমরা দশকের স্থানে 0 বসাতে পারবো না। নিজের ভাষায় মনের ভাবটা প্রকাশ করব। কোনো ব্যাপার না যে বইতে কি লেখা আছে বা টিচারকে কি বলছে, বন্ধুকে কি বলছে, সেটাও কোনো বিষয় না। নিজের ভাষায় পুরো জাস্ট সিম্পল ওয়ার্ডস কি যে দশকের ঘরে শূন্য বসলে সেটি 2 অঙ্কের সংখ্যাকে বোঝায় না বা অন্যভাবে যা খুশি লিখে। সুতরাং এখানে শূন্য বসা সম্ভব নয়। তাহলে আর কি কি সংখ্যা বাকি রইল? 3 4 5 6। এবার এরা নিজেদের মধ্যে মানে এখানে তাহলে কি এই 4টে সংখ্যা বসতে পারে না? 4 ফ্যাক্টরিয়াল নয়, এখানে এই 4টে সংখ্যার মধ্যে যে কোনো একটা বসবে। 4 জনেরই কিন্তু এক্সিস্টেন্স ওই এক জায়গায় হচ্ছে না, যে কোনো একটা বসছে। ভালোভাবে বুঝবি এরকম হচ্ছে, যে কোনো একটা বসছে। এখানে এরকম না যে 4 জনই আছে ওই জায়গার মধ্যে 4 রকম সাজাচ্ছি, এরকম হচ্ছে না, যে কোনো একটা গিয়ে বসছে। তাহলে 4টের মধ্যে যে কোনো একটা, তো 4টে থাকতে পারে আর কি। ঠিক আছে। আচ্ছা এইবার এখানে কি হতে পারে? এইবার এখানে তো শূন্য আসতে পারে, কিন্তু এখানে যে চলে গেল সে তো আর আসবে না। ধর কথার কথা বলছি, এখানে যদি আমরা 3 লিখে ফেলি তাহলে এখানে 3 লিখতে পারবো। এখানে কি কি লিখতে পারবো? 4 5 6 আর চাইলে 0 লিখতে পারি। মানে এখানেও 4। তাহলে এখানে হতে পারে 4টে। তাহলে টোটাল কটা এরকম করতে পারি? সেটা হচ্ছে হলো 4 × 4 মানে 16টা। হোয়াই দিস? দেখ একটা হিসাব অন্যভাবে বলে দিই তাহলে সহজে বুঝতে পারবি। দেখ 3 কে রেখে 4 5 6 0 এর মধ্যে যে কোনো একটা বসাতে পারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 3 কে রেখে 4 5 6 0 এর মধ্যে যে কোনো একটা বসাতে পারি। আবার 4 কে রেখে কি কি বসাতে পারি? 3 5 6 0। আচ্ছা আবার 5 কে রেখে কি কি বসাতে পারি? 3 4 6 0। আর 6 কে রেখে কি কি বসাতে পারি? 3 4 5 0। আর কিছু করতে পারবো কি? তাহলে এই একটার জন্য 4টে, বাকি 4টে তাহলে 4টে রৈখিক নিয়ম, এটাও ভাবতে পারি। 4টের জন্য 4 × 4 দেখ 16টা। তার মানে এরকম এই ধরনের সংখ্যা হতে পারে 34 35 36 30 43 45 46 40। এই 16টা সংখ্যাই ওখানে তৈরি হতে পারে। তো এত কিছু লেখালেখি করার দরকার নেই। তাহলে মূল ব্যাপারটা কি এরকম ভাবে মাথায় রাখি যে এখানে কটা আসতে পারে অঙ্ক, সেই অঙ্কটার সাথে গুণ হবে কি এখানে কটা অঙ্ক বসতে পারে। তাহলে সিম্পলি তাদের মধ্যে একটা কি করে দেবো? গুণ করে দেবো। বোঝা যাচ্ছে? তো আমি এই কোশ্চেনটাকে একটু এক্সটেন্ড করছি, খেয়াল করেন এই কোশ্চেনটাকে একটু এক্সটেন্ড করছি। যদি 3টে ঘর ফিল আপ করতে বলে কটা এরকম অঙ্ক তৈরি করতে পারি এই সংখ্যাগুলোকে দিয়েই? 3 4 5 6 0 এদেরকে দিয়ে এখানে কটা সংখ্যা বানাতে পারি যাতে কি পরপর না আসে। না পরপর না আসে, একই না আসে। 3টে করে একই না আসে, 3 3 3 4 4। ফার্স্টেতে 4টে, তারপরটা 3টে, তারপরটা 4টে হবে। প্রথমটায় 4টে। শূন্য বাদে সবাইকে বসাতে পারবো 4টে। তাহলে এখানে যদি পার্টিকুলার যেটা বসিয়ে দিলাম সেটা আর এখানে থাকবে না। তারপরটায় 4টে, তারপরটা 3টে। এক্স্যাক্টলি। কারো সন্দেহ আছে কি? কিভাবে লাস্টেরটা কি হবে? প্রথমটায় শূন্য বাদে এই 4টে যে কোনো একটা বসাতে পারি। আচ্ছা যে এখানে বসে যাবে সে আর এখানে বসবে না, তাহলে বাকি 4টে যে কোনো একটা বসাতে পারি। আবার যে এখানেও বসে গেল, যে এখানেও বসে গেল, তাদের দুজনের কেউ এখানে বসবে না, বাকি রইল 3টে, তাদের যে কোনো একটা বসাতে পারি। শুধুমাত্র প্রথমটাতে শূন্য বসাতে পারবো না, সেটা মাথায় রাখতে হবে। সেটা ধরো 3 অঙ্কের সংখ্যা বলতে হবে। তাহলে কি হবে? 4 × 4 × 3 48টা সংখ্যা হবে। বোঝা যাচ্ছে? কারণ এই অঙ্কটাই যদি 10 থেকে 100 না বলে তখন যদি বলতো কি 100 থেকে 1000 বলবো, ঠিক আছে? বা 100 থেকে 1000 না বলে ওখানেও 4 অঙ্ক আরো বেশ কিছু দূর থাকবে, মানে 100 থেকে 10,000 বললো আর কি। 4 অঙ্ক, সরি 4 অঙ্ক বলছি, 3 অঙ্ক। তাহলে 100 থেকে 10,000 পর্যন্ত বললো। তাহলে কটা হবে অ্যাকচুয়ালি? এই কটা হবে। বোঝা যাচ্ছে? তো এই হচ্ছে ব্যাপার আর কি। কি বলছি, 100 থেকে 1000ই হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক 10,000 বললে আবার 4 অঙ্কের ঘর ফিল আপ করতে হবে। তো যাই হোক এরকম ভাবে মানে বেসিক লজিকটা বুঝতে পারলি, এরকম ভাবে ব্যাপারগুলোকে সলভ করতে হবে। তো এই জিনিস হয়তো সংক্ষিপ্ত প্রথম দিকে একটা দুটো অঙ্ক ফেস করতে হতে পারে। তাহলে সংক্ষিপ্ত 10 পর্যন্ত হোমটাস্ক রইল। পর